Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. একবার ভাবার চেষ্টা করুন তো ফ্লিপকার্ট বা অ্যামাজনের কথা প্রতিদিন লক্ষ লক্ষ অর্ডার আসছে হাজার হাজার সাপ্লায়ারকে পেমেন্ট করতে হচ্ছে ইনভয়েস তৈরি হচ্ছে এখন যদি প্রত্যেকটা কাজের জন্য আলাদা করে ফোন করতে হতো বা কাগজের চিঠি চালাচালি করতে হতো তাহলে কি হতো একটা চরম বিশৃঙ্খলা তৈরি হতো তাই না এই বিশাল কর্মযোগ্য সামলানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ত আগেকার দিনে কিন্তু ঠিক এটাই হতো সবকিছু ছিল কাগজ নির্ভর মানে যাকে বলে পেপার ওয়ার্কের পাহাড় একটা সাধারণ পারচেজ অর্ডার পাঠাতেই হয়তো দিনের পর দিন লেগে যেত আর এই কাগজের ঝামেলার সবচেয়ে বড় সমস্যা কি ছিল জানেন ভুলের পরিমাণ ছিল প্রচুর ভাবুন তো পরিমাণে একটা শূন্য কম বা বেশি হয়ে গেল বা ঠিকানায় সামান্য গড়বড় ব্যাস তাতেই কোম্পানির মাথায় হাত বিরাট লোকসানের ভয়টা সবসময় তাড়া করে বেড়াত কেমন হতো যদি এই কোম্পানিগুলোর কাছে একটা স্পেশাল মানে সুপার স্ট্রাকচার্ড হোয়াটসঅ্যাপ থাকত যেটা কিন্তু মানুষের জন্য না শুধু তাদের কম্পিউটারদের নিজেদের মধ্যে কথা বলার জন্য ভাবুন তো এমন একটা সিস্টেম যেখানে মানুষের কোনো হস্তক্ষেপের দরকারই নেই একটা কম্পিউটার সরাসরি অন্য কম্পিউটারের সাথে কথা বলছে অর্ডার পাঠাচ্ছে ইনভয়েস আদান প্রদান করছে মানে পুরো লেনদেনটাই নিজে নিজে সেরে ফেলছে এই সিস্টেমটাই হলো আধুনিক ব্যবসার আসল হিরো যা পর্দার আড়ালে থেকে সবটা সামলায় তো এই যে একটা জাদুকরী প্রযুক্তির কথা আমরা বলছি এর নামটা কি এর নাম হল ইডিআই অর্থাৎ ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ চলুন এবার আমরা এই কাগজের ঝামেলা থেকে ডিজিটাল স্বাচ্ছন্দ্যে যাওয়ার রাস্তাটা দেখি আর ইডিআইয়ের আসল ব্যাপারটা ঠিক কি সেটা বুঝে নিই একেবারে সহজ ভাষায় বললে ইডিআই হল দুটো বিজনেস সিস্টেমের মধ্যে একটা অটোমেটিক কনভারসেশন এখানে মাঝখানে কোনো মানুষ নেই ব্যাপারটা এরকম ধরুন একটা কোম্পানির সিস্টেমে দেখাচ্ছে যে কোনো একটা পণ্যের স্টক প্রায় শেষ ব্যাস সঙ্গে সঙ্গে ওই সিস্টেমটা নিজে থেকেই সাপ্লায়ারের সিস্টেম একটা পারচেজ অর্ডার পাঠিয়ে দেবে সাপ্লায়ারের সিস্টেম সেই অর্ডার পেয়েই একটা ইনভয়েস তৈরি করে আবার পাঠিয়ে দেবে পুরো প্রক্রিয়াটা ঘটে যায় চোখের পলকে আর সবচেয়ে বড় কথা একদম নির্ভুলভাবে ইডিআইয়ের সুবিধাগুলো তাহলে কি কি প্রথমত স্পিড যে কাজটা করতে আগে কয়েক দিন লেগে যেত এখন সেটা কয়েক মিনিটেই হয়ে যায় দ্বিতীয়ত আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভুল কমে যায় যেহেতু কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই তাই ভুলের পরিমাণও নাটকীয়ভাবে কমে যায় একটা স্টাডি বলছে ইডিআই ব্যবহারে ইনভয়েসে ভুলের হার ৩%-এরও নিচে নেমে আসে ভাবা যায় আর এর ফলে কি হয় কাগজ প্রিন্টিং ডাক এসব খরচ তো প্রায় শূন্যের কোঠায় চলে আসে এই ডেটাটা একবার দেখুন এটা কিন্তু একটা রিয়েল কেস স্টাডি থেকে নেওয়া একটা কাগজের পারচেস অর্ডার প্রসেস করতে খরচ হতো $70 হ্যাঁ $70 আর ইডিআই চালু করার পর সেই একই কাজের খরচ কমে এসে দাঁড়ায় কত জানেন মাত্র 93 সেন্টে $70 থেকে 93 সেন্টস এই বিশাল পরিমাণ সাশ্রয়ে কিন্তু ইডিআইকে ব্যবসার জগতে একটা গেম চেঞ্জার বানিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হল এডিআই কিভাবে খরচ আর এফিসিয়েন্সিতে এত বড় একটা পরিবর্তন আনতে পারে মানে এর পেছনের মেকানিজমটা কি চলুন পরের অংশে ঠিক এই উত্তরটাই খুঁজে বের করা যাক ওকে তো এবার আমরা দেখব ইডিআই আসলে কিভাবে কাজ করে এর মডেলটা কি আর কম্পিউটারগুলো নিজেদের মধ্যে কোন ভাষা ব্যবহার করে চলুন সেটাই জেনে দিই প্রসেসটা আসলে খুবই সিম্পল আর পুরোটাই অটোমেটেড দেখুন 4টে স্টেপ 1 কোম্পানি নিজের সিস্টেম ধরুন তার ইআরপি সফটওয়্যার একটা ডকুমেন্ট তৈরি করে 2 সেই ডেটাকে একটা স্ট্যান্ডার্ড ইডিআই ফরম্যাটে ট্রান্সলেট করা হয় যাতে অন্য কম্পিউটারটা সেটা সহজেই বুঝতে পারে 3 এই স্ট্যান্ডার্ড ডকুমেন্টটা একটা সিকিউর নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস পার্টনারের কাছে পৌঁছে যায় আর ফাইনালি 4 নম্বর স্টেপে পার্টনারের কম্পিউটার সেই ডেটা রিসিভ করে নিজের সিস্টেমের ভাষায় আবার ট্রান্সলেট করে নেয় ব্যাস কাজ শেষ আচ্ছা কম্পিউটারদের একে অপরকে বুঝতে হলে তাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা দরকার তাই না আমরা যেমন বাংলা বা ইংরেজিতে কথা বলি টেকনোলজির জগতে এই সাধারণ নিয়মকানুন বা ভাষাকেই বলা হয় প্রোটোকল এই প্রোটোকলগুলোই আসলে ডেটা আদান প্রদানের রুলবুক মানে ডেটা কিভাবে সাজানো হবে কিভাবে পাঠানো হবে সব ঠিক করে দেয়
ইডিআইয়ের জগতে মূলত দুটো প্রধান ভাষা বা প্রোটোকল খুব জনপ্রিয়। একটা হলো ANSI X12, এটাকে আমরা বলতে পারি আমেরিকান ইংলিশের মতো, যেটা মূলত উত্তর আমেরিকায় চলে। আর অন্যটা হলো UN/EDFACT, এটা হলো গ্লোবাল ইংলিশের মতো, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। সোজা কথায়, কোম্পানিগুলো তাদের পার্টনারের লোকেশনের উপর ভিত্তি করে ঠিক করে নেয় কোন ভাষায় কথা বলবে। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন ওঠে। ব্যবসাগুলো যখন এত সংবেদনশীল আর্থিক ডেটা পাঠাচ্ছে, তখন তারা এটাকে গোপন রাখে কিভাবে? মানে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য ইন্টারনেটে ভাসছে, সেটার সিকিউরিটি কিভাবে এনশিওর করা হয়? কিভাবে নিশ্চিত করা হয় যে এই ডেটা ভুল হাতে পড়বে না? এর উত্তর একটাই, এনক্রিপশন। এনক্রিপশন হল ডেটার সুরক্ষা কবচ, ডিজিটাল জগতের বর্ম। এটা নিশ্চিত করে যে যিনি ডেটা পাঠাচ্ছেন আর যার জন্য পাঠানো হচ্ছে, শুধু তারাই সেটা পড়তে পারবে, মাঝপথে আর কেউ নয়। চলুন এবার এই এনক্রিপশন ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। এনক্রিপশন মানে কি? ভাবুন, এটা হলো একটা মেসেজকে একটা সিক্রেট কোডে বদলে ফেলার মতো। এই কোডটা এতটাই জটিল যে সঠিক চাবি বা কি ছাড়া এটাকে পড়া প্রায় অসম্ভব। একমাত্র যার কাছে ওই বিশেষ চাবিটা আছে, তিনি সেই কোডকে আবার আগের নর্মাল মেসেজে ফিরিয়ে আনতে পারবেন। এনক্রিপশনের জন্য যে কি ব্যবহার হয় সেটা মূলত দু রকমের। প্রথমটা হলো সিমেট্রিক। এখানে ডেটা লক আর আনলক করতে একটাই গোপন কি ব্যবহার হয়, ঠিক যেমন আমাদের বাড়ির চাবি, যেটা দিয়ে দরজা বন্ধও করা যায় আবার খোলাও যায়। কিন্তু আর একটা পদ্ধতি আছে, অ্যাসিমেট্রিক, যেটা অনেক বেশি সিকিউর। এখানে দুটো কি থাকে, একটা পাবলিক কি ডেটা লক করার জন্য, আর একটা প্রাইভেট কি সেটা আনলক করার জন্য। উপমাটা দারুণ। ভাবুন, এটা একটা পাবলিক মেলবক্সের মতো। যে কেউ এসে চিঠি ফেলে যেতে পারে, মানে পাবলিক কি দিয়ে ডেটা লক করতে পারে। কিন্তু সেই বক্স খোলার চাবি, মানে প্রাইভেট কি, সেটা তো শুধু নির্দিষ্ট প্রাপকের কাছেই আছে। এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা মনে রাখার একটা ছোট্ট সহজ উপায় আছে। সিমেট্রিক ইজ দ্য সেম কি, আর এসিমেট্রিক অ্যাডস অ্যানাদার কি। সিমেট্রিক মানে সেম বা একই কি, আর এসিমেট্রিক মানে একটা অ্যাডিশনাল বা অতিরিক্ত কি যোগ হচ্ছে। একবার ভেবে দেখুন তো, ডেটা লক করার চাবিটা সবার কাছে থাকলেও তথ্য কিন্তু পুরোপুরি সুরক্ষিত থাকছে, কারণ সেটা খোলার গোপন চাবিটা তো শুধু একজনের কাছেই আছে। তাহলে প্রশ্ন হল, গ্লোবাল বিজনেসের জন্য লক এবং আনলক করতে দুটো আলাদা কি ব্যবহার করাটা কেন আরও বেশি সিকিউর একটা সিস্টেম? তো আমরা এতক্ষণ ধরে ইডিআই কি, কিভাবে কাজ করে আর এর সিকিউরিটি সিস্টেম নিয়ে আলোচনা করলাম। এবার চলুন পুরো বিষয়টার একটা কুইক রিক্যাপ করা যাক, আর এটা বোঝা যাক যে আজকের দিনেও ইডিআই কেন এতটা ম্যাটার করে। তাহলে ইডিআইয়ের মূল অবদানগুলো কি কি? প্রথমত স্পিড, লেনদেন হয় মিনিটে, দিনে নয়। দ্বিতীয়ত অ্যাকুরেসি, মানুষের ভুলের জায়গাটাই প্রায় নেই। তৃতীয়ত কস্ট সেভিংস, যেটা আমরা দেখলাম। চতুর্থত সিকিউরিটি, এটা একটা সুরক্ষিত ডিজিটাল B2B কমিউনিকেশন তৈরি করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটাই কিন্তু আধুনিক ই-কমার্সের ভিত্তি। আজকে অ্যামাজন বা ফ্লিপকার্ট যে অটোমেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবহার করে, তার মূল কনসেপ্টটা কিন্তু এই ইডিআই থেকে এসেছে। এখন একটা খুব জরুরি কথা, এআই এবং ডেটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই আপাতদৃষ্টিতে পুরনো প্রযুক্তিটা জানা কেন দরকার? কারণ ইডিআই আমাদের যা শিখিয়েছে, মানে ডেটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানো আর মেশিনদের মধ্যে অটোম্যাটিক্যালি আদান প্রদান করানো, এটাই কিন্তু আজকে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এআইয়ের একেবারে কোর কনসেপ্ট। ডেটাকে ঠিকভাবে স্ট্রাকচার আর প্রসেস করা না গেলে কোনো অ্যাডভান্সড অ্যালগরিদমই তো কাজ করতে পারবে না। ইডিআই হলো সেই ফাউন্ডেশনাল কনসেপ্টের একটা চমৎকার রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ। তাহলে চলুন আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ইডিআই তো ডেটা আদান প্রদানকে অটোমেটেড করেছে, কিন্তু ভবিষ্যৎ হলো ডিসিশন মেকিংকে অটোমেটেড করার। একবার ভাবুন তো, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পুরো সাপ্লাই চেইন জুড়ে ডিমান্ড প্রেডিকশন থেকে শুরু করে প্রোডাকশন আর ডেলিভারি পর্যন্ত সমস্ত সিদ্ধান্ত নিজে থেকে নিতে শুরু করে, তাহলে ব্যবসার জগতে কি বিশাল একটা পরিবর্তন আসতে পারে? এর উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু ভবিষ্যতের প্রযুক্তিবিদদের উপরেই রইল।